গুড আফটারনুন প্রত্যেককে। আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে আলোচনা করতে চলেছি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনার উপর বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আলোচনা করব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838-এ জন্মগ্রহণ করেছিলেন এবং তার মৃত্যু হয়েছিল 1894 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন বাংলা সাহিত্যের দ্রোণাচার্য এবং তার রচনায় কারয়িত্রী প্রতিভা এবং ভাবয়িত্রী প্রতিভার এই দুয়েরই প্রভাব সুস্পষ্টভাবে লক্ষণীয় ছিল। আচ্ছা, এবার বলি, উনি তো বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছেন, সম্পাদক ছিলেন, এবং ওনার লেখা প্রায় অনেক রচনাই আছে, যেমন উপন্যাস প্রায় 14টি উপন্যাস উনি লিখেছেন, এবং উনি লিখেছেন অনেক প্রবন্ধ। আজকে ওনার প্রবন্ধগুলো বলবো, যে তার প্রবন্ধের পর্যায়গুলো আলোচনা করব। প্রথম পর্যায় হচ্ছে দর্শন ও ইতিহাসধর্মী প্রবন্ধ, দ্বিতীয়ত বিজ্ঞানধর্মী প্রবন্ধ, তৃতীয়ত সাহিত্যধর্মী প্রবন্ধ, আর চতুর্থত ব্যক্তিধর্মী প্রবন্ধ। দর্শন ও ইতিহাসধর্মী প্রবন্ধে আমরা চলে আসব। সেখানে দেখব প্রথম পর্যায়ে উল্লেখ করা যায় যে এই দর্শন ও ইতিহাসধর্মী প্রবন্ধে বিবিধ সমালোচনা, তার প্রথম প্রবন্ধ 1876-এ প্রকাশিত হয়েছিল। সাম্য প্রবন্ধ 1879-তে প্রকাশিত হয়েছিল। প্রবন্ধ পুস্তক 1879-তে, কৃষ্ণ চরিত্র 1886-তে প্রকাশিত হয়েছিল। বিবিধ প্রবন্ধের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ প্রকাশিত হয়েছে। প্রথম ভাগ হলো 1887-তে, দ্বিতীয় ভাগ হলো 1892। এছাড়া আছে ধর্মতত্ত্ব, যেটা পাচ্ছি আমরা 1888-তে প্রকাশিত হয়েছিল। শ্রীমদ্ ভাগবত, এটা কিন্তু তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল, যা হলো 1902-এ প্রকাশিত হয়েছিল। উনি মারা গেছেন 1894-এ, তারপর এটা প্রকাশ পেয়েছিল। এই সমস্ত প্রবন্ধগুলি তার ধর্মচিন্তা, তার দার্শনিক চিন্তা, দার্শনিক তত্ত্ব বিচার এবং ভারতীয় ঐতিহ্যের প্রতি অনুরাগে পরিপূর্ণ ছিল। আচ্ছা, এই সমস্ত প্রবন্ধে আমরা দেখতে পাই তার জাতীয়তাবোধের প্রতি যে জীবন্ত একটা জাতীয়তাবোধ, এখানে আমরা জাতীয়তাবোধের প্রতিফলন লক্ষ্য করা যায়, বা জাতীয়তাবোধ এখানে ফুটে উঠেছে। ও দৃঢ়বদ্ধ স্বাদেশিকতাই এইখানে ফুটে উঠেছে। এছাড়াও এখানে তার ভাবয়িত্রী প্রতিভা মানব ধর্ম, সমাজ ধর্ম প্রভৃতির সঙ্গে ধর্মচিন্তায় উদ্বুদ্ধ হয়ে শেষে হিন্দু ধর্মের ভাবনায় কেন্দ্রীভূত হয়। এবার একটা কথা বলি, এখানে তার রচিত অনবদ্য একটি প্রবন্ধ হলো কৃষ্ণ চরিত্র। এখানে তার প্রধান উদ্দেশ্য হলো জাতির কালাপাহাড়ি সংকটে কৃষ্ণকে আদর্শ মানুষ ও অনুশীলন তত্ত্বের আদর্শ বিগ্রহরূপে প্রতিষ্ঠা করা। কৃষ্ণকে আদর্শ মানুষ করে তুলছেন এবং অনুশীলন তত্ত্বের আদর্শ বিগ্রহরূপে প্রতিষ্ঠা করা। মানবতাবাদী ও ঐতিহাসিকের দৃষ্টিভঙ্গিতে কৃষ্ণ চরিত্র বিচারের প্রথম প্রয়াস এখানে দেখা যায়। তিনি ধর্মতত্ত্ব প্রবন্ধে কোঁৎ এর নিরীশ্বরতার বা না মানলেও মেনেছেন। দেখো, উনি কোঁৎ একজন ছিলেন, উনিও কিন্তু একজন দার্শনিক ছিলেন, ঠিক আছে? তো উনি বলছেন যে ওনার কথা অনুযায়ী সমাজকে ভক্তি করবে, সমাজের প্রতি প্রবন্ধ আনুগত্যের একটা উপদেশ আছে, সমাজের প্রতি অনুগত হওয়া বা আনুগত্যের উপদেশ এখানে দেওয়া আছে, যেখানে বলছে সমাজকে ভক্তি করবে, সমাজই রাজা, সমাজই হলো শিক্ষক। সত্যি সমাজই হলো আমাদের কাছে রাজা, আর সমাজই হলো আমাদের কাছে প্রকৃত শিক্ষক। তো সেই গেল। বঙ্কিমচন্দ্রের চলে আসছি পরের প্রবন্ধ সাম্যতে, এবং আরেকটা প্রবন্ধ হলো বঙ্গদেশের কৃষক। এই প্রবন্ধগুলোতে সমাজ সমস্যার অনুসন্ধানে আলোকিত। সমাজের যাবতীয় সমস্যা, সমাজের যা যা সমস্যা সবই কিন্তু এই দুটো প্রবন্ধের মধ্যে প্রকাশ পেয়েছে। এছাড়া তীব্র ও তীক্ষ্ণ মর্মদাহের সঙ্গে বঙ্কিম বঙ্গদেশের কৃষকের জমিদারি ব্যবস্থায় লাঞ্ছিত জীবনের চিত্রাঙ্কনে উদ্যোগী হন। যাই হোক,
এছাড়াও ওনার কিন্তু এই সমস্ত প্রবন্ধে চিরস্থায়ী বন্দোবস্তের কথা আছে এবং বন্দোবস্তের ফলে জমিদারি ব্যবস্থার সুগুণ এবং ত্রুটির দিকগুলোও কিন্তু এই প্রবন্ধগুলোতে ফুটে উঠেছে সেই সময়। এছাড়া তার চিন্তা, বঙ্কিমচন্দ্রের চিন্তা সম্পদের একমাত্র রত্ন বলা হয়ে থাকে সাম্য উপন্যাস, সাম্য প্রবন্ধকে। এখানে তার বক্তব্য রাজনৈতিক ও সামাজিক বৈষম্যের অবসান না ঘটলে জাতির মুক্তি কিন্তু অসম্ভব হয়ে দাঁড়ায়। যেহেতু রাজনৈতিক ও সামাজিক বৈষম্য আছে, সেইটা কিন্তু থেকে গেলে চলবে না, সেটার অবসান ঘটতে হবে, সেটা শেষ হতে হবে, তবে কিন্তু একটা গোটা জাতির মুক্তি সম্ভব। প্রজাদের দুর্দশা, পুরুষের বহুবিবাহ, স্ত্রী পুরুষের মধ্যে বৈষম্য, শ্রম, ধন সঞ্চয়, বঙ্গদেশের কৃষক সবই এখানে কিন্তু উপস্থাপিত হয়েছে। তার শেষ কথা হলো সকলের উন্নতির পথ হলো মুক্ত চাই, সকলের উন্নতির পথ মুক্ত চাই, মুক্তি চাই। উন্নতির পথটা হচ্ছে আমাদের মুক্তি চাই, কিন্তু ব্যক্তিগত সম্পত্তি সাধারণীকৃত, যাই হোক, আর না জানলেও চলবে। ধর্মতত্ত্ব প্রবন্ধে উনি বলছেন যে গ্রন্থের মূল প্রতিপাদ্য বিষয়ই হচ্ছে, এখানে প্রতিপাদ্য হচ্ছে অনুশীলন তত্ত্ব। অনুশীলন তত্ত্ব কী জিনিস? যে মানুষের বহির্জীবন এবং অন্তর্জীবন এই দুটি দিকের প্রতি নজর রেখে বা দৃষ্টি রেখে উন্নতি সাধন, মানে সামগ্রিক চরিত্রের যে উন্নতি সাধন, সেইখানে লক্ষ্য রেখেই মানে সেইটাই কিন্তু উদ্ভাসিত হয়ে ওঠে বা সেটাই পরিস্ফুট হয়। গুরু ও শিষ্যের কথোপকথন ছলে এই তত্ত্বকথা কিন্তু বিবৃত হয়েছে, যে এই বিবৃতি শেষে আছে অনশ্বর উপদেশ, সকল ধর্মের উপর স্বদেশ প্রীতি, ইহা বিস্তৃত হইও না। প্রত্যেকটা ধর্মের প্রতি, ধর্মতত্ত্ব কথাটার মধ্যে আমরা ধর্ম পাচ্ছি এবং প্রত্যেকটা জাতিকে পাচ্ছি, আমরা আলাদা আলাদা জাতি, ভিন্ন ভিন্ন জাতির মানুষকে পাই, সেই সমস্ত জাতি বা ধর্মের মানুষকে পাই, সেই ধর্মের মানুষগুলোকে একত্রে থাকার কথা এখানে বলা হচ্ছে এবং সেখানে সেই অনুশীলন তত্ত্বই চলে আসছে, যেখানে মানুষের বহির্জীবন এবং অন্তর্জীবনের একত্রীকরণের ফলে সামগ্রিক যে মানুষের যে সামগ্রিকভাবে উন্নতি সাধন, সেইটাই এখানে বলা হয়েছে। এছাড়া আছে বিজ্ঞানধর্মী প্রবন্ধ, যেখানে হচ্ছে বিজ্ঞান রহস্য 1875 প্রকাশ পাচ্ছে। এছাড়াও দ্বিতীয় পর্যায়ের প্রবন্ধ, এছাড়া আছে আশ্চর্য, সৌরোৎপাত, আকাশে কত তারা আছে, ধূলা, গগন পর্যটন, চঞ্চল জগৎ, কতকাল মনুষ্য, জৈবনিক, পরিমাণ রহস্য এবং চন্দ্রলোক, এই সমস্ত। আচ্ছা, এছাড়া সাহিত্যধর্মী কিছু প্রবন্ধ অবশ্যই আছে, যেমন বিবিধ প্রবন্ধ প্রথম খণ্ড অন্তর্ভুক্ত উত্তরচরিত, গীতিকাব্য প্রকৃত এবং অতিপ্রাকৃত, বিদ্যাপতি ও জয়দেব, বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রভৃতি রচনাংশ। প্রাচীন সাহিত্যালোচনায় প্রচলিত রীতি থেকে মুক্তি, ভিন্ন আধুনিক সাহিত্য সমালোচনা এখানে অসম্ভব। প্রাচীন সাহিত্যালোচনার প্রচলিত রীতি থেকে মুক্তি, ভিন্ন প্রাচীন সাহিত্যালোচনা না, আধুনিক সাহিত্য আলোচনা করতে হবে, তবেই মুক্তি সম্ভব। লিরিক্যাল ব্যালান্সে বলেছেন অ্যারিস্টটল, হোরেস, ডিমিট্রি, অনেক কথা, অনেকেই আছেন, অনেক কথাই বলেছেন, তবে মনে রাখতে হবে তার সাহিত্যধর্মী প্রবন্ধগুলোর কথা। এছাড়াও তিনি শকুন্তলা, মিরান্ডা এবং ডেসডিমোনা প্রবন্ধগুলোতে বাংলা সাহিত্যে তুলনামূলক যে সাহিত্য আলোচনা আছে তার প্রথম প্রচেষ্টা দেখিয়েছেন, তো প্রথম প্রচেষ্টাটা দেখা যায়। আবার বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদনকে বলা যায় বাংলা সাহিত্যের প্রথম ম্যানিফেস্টো। বাংলা সাহিত্যের প্রথম ম্যানিফেস্টো হয়েছিল যখন নতুন লেখকরা আসছে তাদের প্রতি নিবেদন। এছাড়া তার লেখা লোকরহস্য আছে, লোকরহস্য তো আছে একটা প্রবন্ধ। এছাড়াও আছে পশুর মধ্যে মনুষ্যভাবের আরোপ করা, অপরূপ রূপকে আচ্ছাদিত করা, পশুর মধ্যে মনুষ্যভাবকে দেখা, সেটা হলো গর্ধব নামক প্রবন্ধ। এছাড়া আছে ব্যক্তিধর্মী প্রবন্ধ, যেখানে বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দৃষ্টান্ত বিশ্ব সাহিত্যে দুষ্প্রাপ্য। বর্তমানে কমলাকান্তের 3টি অংশ আছে। কমলাকান্তের দপ্তরে আছে 14টি নিবন্ধ, কমলাকান্তের পত্র সেখানে আছে 5টি নিবন্ধ, কমলাকান্তের জবানবন্দিতে আছে একটা অংশ। কমলাকান্তের দপ্তর প্রথম ভাগ প্রকাশ পেয়েছিল 1875
খ্রিস্টাব্দে। এই গেল বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ এবং প্রবন্ধাবলী। আচ্ছা, এর কিছু বৈশিষ্ট্য আছে, তার যে প্রবন্ধের গদ্যরীতি, সেই গদ্যরীতির কিছু বৈশিষ্ট্য চোখে পড়ে আমাদের। সেগুলো হচ্ছে যে প্রথমত হলো শব্দচয়নে তার উদারতা লক্ষ্য করা যায় ও পরিমিতি বোধ তার গদ্যে লক্ষ্য করা যায়। এছাড়া আছে দূরোচ্চার্য শব্দ, দূর উচ্চার্য, উচ্চারণের ভিন্নতা, উচ্চারণ করতে একটু শক্ত, উচ্চার্য শব্দ বৃথা অনুপ্রাস। এছাড়াও আছে অস্পষ্টতা তো লক্ষ্য করা যায়, যা সর্বজনবোধ্য হয়ে উঠতে নাও পারে এইরকম, ও অর্থাভাস বর্জনের চেষ্টা আছে। প্রশ্নাত্মক বাক্য ব্যবহারের দ্বারা পাঠক মনে ঔৎসুক্য ও সংশয় জাগ্রত রাখার কৌশলও তার গদ্যরীতির মধ্যে দেখা যায়। এক্ষেত্রে বলছে যে প্রশ্নোত্তক বাক্য থাকে, জিজ্ঞাসা চিহ্ন থাকে, যে বাক্যগুলো সেগুলো ওনার প্রবন্ধগুলোতে আছে বলেই কিন্তু বিভিন্ন প্রশ্ন কিন্তু পাঠকের মনকে আন্দোলিত করে তোলে এবং পাঠকের মনে নাড়া দেয়, যে তারা প্রশ্ন তাদের মধ্যে উত্থাপিত হয়, বিভিন্ন ঔৎসুক্য বোধ আসে তাদের মধ্যে, জানার আগ্রহ বৃদ্ধি পায় এবং সংশয় বোধও আসে। এছাড়া এইটা তার গদ্যরীতির মধ্যে দেখা যায়। তারপরে হলো আরেক পয়েন্ট, সংযোজক অসমাপিকা ক্রিয়ার সংখ্যা হ্রাস ও সমাপিকা ক্রিয়াপদের অধিক ব্যবহারের বাক্যে দ্রুততা সৃষ্টি করা হয়েছে। অসমাপিকা ক্রিয়ার বদলে সমাপিকা ক্রিয়াপদ ব্যবহার করার ফলে বাক্যের দ্রুততা, একটা বাক্য শেষ হচ্ছে যখন অসংযোজক অসমাপিকা ক্রিয়াপদ বলতে মাঝে সংযোজক অব্যয় যেমন থাকে, সেই রকম অসমাপিকা সংযোজক অসমাপিকা ক্রিয়াও থেকে থাকে, সেই তার সংখ্যাটা হ্রাস, এবং সমাপিকা ক্রিয়া যেগুলো, যেমন একটা যে অসমাপিকা ক্রিয়া, যেমন আমি থাকতে থাকতে তুমি চলে যাবে, এই রকম, এই যে থাকতে থাকতে এটা হচ্ছে কিন্তু অসমাপিকা ক্রিয়া, শেষ হচ্ছে না ক্রিয়াটা, সেক্ষেত্রে অসমাপিকা ক্রিয়া। এই রকম সংযোজক অনেক অসমাপিকা ক্রিয়ার ফলে ক্রিয়ার হ্রাস হয়েছে এবং সমাপিকা ক্রিয়াপদের অধিক ব্যবহার। সমাপিকা তুমি চলে যাবে, আলটিমেটলি শেষে যাবে, ওটা হলো সমাপিকা ক্রিয়াপদ। তো সেইটার বেশি ব্যবহারের ফলে কিন্তু বাক্যের দ্রুততার সৃষ্টি করা হয়েছে, বাক্য শেষ হয়েছে তাড়াতাড়ি, প্রবন্ধ শেষ হচ্ছে তাড়াতাড়ি। তারপরের পয়েন্ট হচ্ছে অন্তরঙ্গ বর্ণনা ভঙ্গির দ্বারা পাঠকের সঙ্গে রচয়িতার সহৃদয় সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা দেখা যায়। অন্তরঙ্গ বর্ণনা ভঙ্গি, বর্ণনা যেভাবে আছে সেই বর্ণনা ভঙ্গি দ্বারা পাঠকের সঙ্গে রচয়িতা যিনি রচনা করছেন তার যে একটা সহৃদয় সম্পর্ক গড়ে উঠছে, অর্থাৎ কথা বলা যায় যে প্রত্যেকটা লেখকের বা প্রাবন্ধিকের বা গল্পকার বা ঔপন্যাসিকের সাথে পাঠকের কিন্তু একটা সহৃদয় সম্পর্ক যদি তৈরি না হয়, তাহলে সেটা কিন্তু শ্রেষ্ঠ সাহিত্যকৃতি কোনো সাহিত্যকৃতি হয়ে উঠতে পারে না। তো সুতরাং এখানে কিন্তু অবশ্যই একটা সহৃদয় সম্পর্ক দুতরফেই গড়ে ওঠে এবং সেই সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা কিন্তু ওনার রচনাগুলোতে লক্ষ্য করা যায়। তারপরে একদম শেষ পয়েন্টে আসছি, সেটা হলো নাটকীয় আকস্মিকতার দ্বারা পাঠক চিত্তকে সচকিত করার প্রচেষ্টা ইত্যাদি বৈশিষ্ট্যসমূহ দেখা যায়। নাটকীয় আকস্মিকতা অর্থাৎ একটা নাটকীয় ভাব, একটা আকস্মিকতা, একটা চাঞ্চল্যকর পরিস্থিতি, একটা নাটকীয় ভাব, যেটা সেই আকস্মিকতা দ্বারা পাঠক চিত্তকে সচকিত করা, একটা পাঠকের মধ্যে সেই নাটকে ভাব সেটা কিন্তু থাকার ফলে সেই করার প্রচেষ্টাটা এই প্রবন্ধে, যেমন ব্যঙ্গ বিদ্রুপাত্মক যে সমস্ত ব্যাপারগুলো থাকে প্রবন্ধগুলোতে, সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, সমাজের বিকৃতিকে দেখিয়ে দেওয়া, সমাজে বিকৃতি অর্থে মানুষের মধ্যে যে মনের যে বিকৃতি দশা সেইগুলোকে তুলে ধরা, সমাজের চোখে আঙুল দিয়ে দেখানো, সেই বা সমাজকে চাবুক মারা, সেই সমস্ত দিক বা একটা নাটকেপনা যেটা আছে, নাটকীয়তা ভাব,
সেইগুলো কিন্তু তার পাঠক চিত্তকে উদ্বেলিত করে তুলেছিল বা পাঠক চিত্তকে সচকিত করার প্রচেষ্টা তার মধ্যে ছিল। এই গদ্যরীতির এই বৈশিষ্ট্যগুলো তার প্রবন্ধে লক্ষ্য করা যায়। সেই কারণে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু আজ আমাদের কাছে অবশ্যই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে ওনাকে দ্রোণাচার্য আখ্যায় ভূষিত করা হয়েছে। আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে রেখো এবং লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের ক্লাস কেমন লাগছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।